এই যে তোরা চারিদিকে শুনিস ভৌত বিজ্ঞান কঠিন নাম্বার ওঠে না, তুই তো অ্যাডভেঞ্চার একাডেমির ভৌত বিজ্ঞানের নাম্বার দেখতেই পাচ্ছিস, গুনে গুনে 100 উঠছে। এমন পেপার তোকে আমি সেট করে করে করাবো যেগুলো পরীক্ষাতে জাস্ট ছাপবে। গরুর বর্ণনা শুরু হয়ে গেছে, এবার আর কুমির নেই কোথাও। মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভ পরীক্ষার মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। আমি জানি যেমন ভয় লাগছে তেমন ঝড়ের গতিতে প্রিপারেশনটাও চলছে। আর এইটুকু তো আমি অন্তত দাবি করে বলতে পারি, এখন যারা অ্যাডভেঞ্চার একাডেমি থেকে ভৌত বিজ্ঞান পড়েছিস, শিখেছিস, রেগুলার দেখছিস ভিডিওগুলো, তাদের এই সাবজেক্টটাতে আর কোনো ভয় নেই। তোরা বুঝে গেছিস মাধ্যমিক ভৌত বিজ্ঞানকে কি করে ট্যাকেল করতে হয়, কি করে ফুল মার্কস পেতে হয়। তোদের ফার্স্ট সামেটিভেও আমি দেখিয়ে দিয়েছিলাম কি করে নাম্বার তোলাতে হয়, সেকেন্ড সামেটিভেও দেখিয়ে দেবো রেজাল্টের পরে। আর মাধ্যমিকের সময় তুই দেখে নিবি, গুনে গুনে যে রেজাল্ট বলবো তার থেকে বেশি রেজাল্ট হবে, যেমনি 2026 হয়েছিল। যতজন বলেছিলাম 100 ভেবেছিলাম, তার থেকে অনেক বেশি পেয়ে গেছে। তো এই রেজাল্ট এই বছরেও হবে, তোরা একদম চিন্তা করিস না। এই যে তোরা চারিদিকে শুনিস ভৌত বিজ্ঞান কঠিন নাম্বার ওঠে না, তুই তো অ্যাডভেঞ্চার একাডেমির ভৌত বিজ্ঞানের নাম্বার দেখতেই পাচ্ছিস, গুনে গুনে 100 উঠছে। যাই হোক, চল আজকে কোয়েশ্চেন লিক সেটের 6 নম্বর সেটটা আমরা করব। আমরা অলরেডি 5টা সেট দিয়ে দিয়েছি এবং তোরা এই প্রশ্নগুলো, এটা পুরো 40 মার্কসের সেট আছে, যেমন তোদের সেকেন্ড সামেটিভের প্রশ্ন আসবে। এগুলো করতে করতে তোরা অন্তত এইটুকু বুঝেছিস নাম্বার তুই পরীক্ষাতে গিয়ে তুলে আসতে পারবি। ভৌত বিজ্ঞানে তোর ভয় শেষ হয়ে গেছে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছি এমন একটা প্রশ্ন যেটা মাধ্যমিকের ভীষণ পছন্দের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে সেকেন্ড সামেটিভ পরীক্ষায় এটা জাস্ট ছেপে যাবে। বলে দিয়েছে একটা দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14, তাহলে পারমাণবিক গুরুত্ব কত হবে? আচ্ছা, তোরা আমার মুখে আগেও তো এই দ্বিপরমাণু ত্রিপরমাণু গ্যাসের কথা শুনেছিস। তোরা প্রত্যেকে জানিস, এই যেমন ধর নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। আরে যেখানে দুটো করে পরমাণু দিয়ে গ্যাসটা তৈরি হচ্ছে রে, আরে এগুলোই তো দ্বিপরমাণু গ্যাস। তুই আমাকে একটা কথা বল, তোকে বাষ্প ঘনত্ব 14 দিয়ে দিয়েছে, তুই আণবিক ভরটা m=2d ফর্মুলা দিয়ে বার করতে পারবি তো রে? তুই এখানটা d এর জায়গার মধ্যে 14 বসিয়ে দে না, তাহলে আণবিক ভরটা বেরিয়ে গেল 28। দাদা, পুরো আণবিক ভরটা তো আমার কাছে চলে এসেছে, কিন্তু আমাকে বলেছে পারমাণবিক ভর কত। মানে ধরো আজকে আমি অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ভরটা বার করতে চাইছি, আমি কি করে বার করব? আমি দেখতে পাচ্ছি এই O2টাকে ভাঙলে আমি দুটো অক্সিজেন পরমাণু পাচ্ছি। এই অক্সিজেন পরমাণুগুলোর পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে আমি প্রথমে একটা অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভরটা লিখে দিলাম। বল কটা রয়েছে? দুটো, তাহলে ওই জন্য 2 দিয়ে আমি গুণ করে দিলাম। তাহলে টোটাল আণবিক ভরটা আমি 32 পেয়ে গেলাম। দাদা, আমি এখানটায় 16x2 করছি, এখানটায় 14x2 করছি, এখানটায় 1x2 করছি। এই দুইটা আমি লিখছি বিকজ এরা দ্বিপরমাণুক। এই যে সংখ্যাটা আমি এক্সট্রা করে বসাচ্ছি, এখানে 14, এখানে 16, এখানে 1, এগুলোই তো পারমাণবিক ভর। যে পারমাণবিক ভরটা আমি এটার ক্ষেত্রে জানি না। আরে জানিস না তুই x ধরে নে রে ভাই, পারমাণবিক গুরুত্ব আমি x ধরে নিলাম। এবার বল কি করতে হবে? দাদা, পারমাণবিক ভর যখন তুমি x ধরেই নিয়েছো, তাহলে কটা পরমাণু আছে? দুটো, তাহলে তুমি x এর সঙ্গে 2 গুণ করো, এটাই হয়ে গেল আণবিক ভর। আরে আণবিক ভরটা কত বেরিয়েছে বাষ্প ঘনত্ব দিয়ে? 28 বেরিয়ে গেছে। তাহলে এই পুরোটারই ভ্যালু 28। তাহলে পারমাণবিক ভর x এর ভ্যালু 28 ডিভাইডেড বাই 2 হয়ে গেল 14। আশা করতে পারি প্রত্যেকের কাছে পরিষ্কার। খুব সহজ ব্যাপার। পারমাণবিক ভর বার করতে বলেছে তো বসিয়ে দিলাম x। কতগুলো পরমাণু আছে? দুটো, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম। যেমনি এখানে 16কে 2 দিয়ে গুণ করে দিই, টোটাল 32 বেরোয়, টোটালটা এখানে 28 দিয়ে দিয়েছে, তাহলে x এর ভ্যালু 14 বেরিয়ে গেল। আজকে এটা সহজ ছিল, যদি এই ধরনের অন্য কিছু দিয়ে দেয় তুই এবার পারবি। নেক্সট দেখা যাক। বলে দিয়েছে এনটিপি তে কোনো গ্যাসের আয়তন 44.8 লিটার। খুব ভালো কথা। গ্যাসটার বাষ্প ঘনত্ব ভাই তোকে দিয়ে দিয়েছে 7, তোকে গ্যাসটার ভর বার করতে বলেছে। তুই বল, এই ধরনের প্রবলেম তোদেরকে ব্যাচের রাসায়নিক গণনা করানোর সময়ও করিয়েছি, ইউটিউবের মধ্যে যে ওয়ান শটটা দেওয়া এবং 9 এর যে মূল কনসেপ্টটা দেওয়া তার মধ্যেও শিখিয়ে দেওয়া আছে। শুধু এইটুকু তোকে বলবো, যখনই বাষ্প ঘনত্ব দিয়ে দিয়েছে সময় একদম নষ্ট করবি না, m=2d ফর্মুলার মধ্যে বসিয়ে দে, আণবিক ভরটা বার কর। আণবিক ভর = 2 গুণ বাষ্প ঘনত্ব 7 বলে দিয়েছে, তো 7 বসিয়ে দে। সুতরাং 7x2 14 বেরিয়ে গেল। এবার যখনই আণবিক ভরটা তুই পেয়ে গেলি, তুইও জানিস আমিও জানি, কোনো একটা অণুকে যদি তার আণবিক ভর পরিমাণ নিয়ে নেওয়া হয়, মানে যদি আমি 14 গ্রাম নিয়ে নিই, আণবিক ভর পরিমাণ নিয়ে নিই, তার মানে সেটা 1 মোল পরিমাণ নেওয়া হয়।
এবং সেটা যদি কোনো একটা গ্যাসীয় পদার্থ হয়, তাহলে এই 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের এসটিপি বা এনটিপিতে আয়তন হয় 22.4 লিটার। তার মানে দাদা তুমি ঘুরিয়ে বলছো এই যে পদার্থটা, এই যে গ্যাসটাকে আমি নিয়েছি, তার আণবিক ভরটা যেহেতু 14 বেরিয়ে গেছে, তাই 14 গ্রাম মানে 1 মোল, আর 1 মোল নেওয়া মানেই সেটা 22.4 লিটার নেওয়া। তার মানে 22.4 লিটারের ভরটাই 14 গ্রাম, বা 14 গ্রাম মানেই তার যে আয়তনটা হবে সেটা 22.4 লিটার হবে। আরে এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, তো এর সাথে এরও সম্পর্ক, এর সাথে সমান, এর সাথে সমান, তাহলে এর সাথেও সমান। আচ্ছা যদি তাই হয়, যদি এরকম ত্রিকোণ সম্পর্ক তৈরি করে দিতে পারিস তুই, তাহলে সেখান থেকে তুই বলতে পারছিস যে 22.4 লিটারের ভর হচ্ছে এই আণবিক ভর, অর্থাৎ 14। তোকে বলে দিয়েছে 44.8, তাহলে এত লিটারের ভর কত হবে ভাই? এটাকে 2 দিয়ে গুণ করলেই এটা হয়, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করে দে, চলে এলো 28। আশা করতে পারি একদম পরিষ্কার আছে। কনসেপ্ট এইভাবেই শিখতে হবে। নেক্সট প্রশ্ন বলে দিয়েছে 0.2 মোল হাইড্রোজেনের সঙ্গে কত মোল অক্সিজেন বিক্রিয়া করে 0.2 মোল জল উৎপন্ন করতে পারে। যারা গাছের পাতা সবুজ করে তারা এখন হাউ হাউ করে মুখস্থ পড়তে বসবে। এই এটা এটা উৎপন্ন করে, হ্যাঁ আমি একটু দাগটা কত কোন জায়গাটার মধ্যে দিয়েছিল, ডান দিকে না বাঁ দিকে একটু মনে রাখি। আরে এত কে, এটা গাছের পাতা সবুজ করার সাবজেক্টটা নয়, জায়গাও নয়। পরবর্তীকালে যখন কেমিস্ট্রি ফিজিক্স পড়বি এইসব এই কনসেপ্ট গুলো না থাকলে ওখানে পুরো গল্প হয়ে যাবে। তাই একটুখানি মন দিয়ে শোন। হাইড্রোজেনের সাথে তোকে অক্সিজেনের বিক্রিয়া করতে বলেছে, তাহলে তুই হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে দে। যখনই করবি তুই জানিস হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে জল তৈরি করে, একদম পরিষ্কার কথা। এবার তুই আমাকে বল এটা তুই ব্যালেন্স করতে পারবি, হ্যাঁ কি না? একদম পারবো দাদা। এখানটা 2 আছে, আমি কিন্তু ব্যালেন্সের একটা সেপারেট ভিডিও আমার চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি। তাহলে সামনে একটা 2 করতে হবে অক্সিজেনটাকে মেলানোর জন্য। হাইড্রোজেন দেখ 4 হয়ে গেল, তো এর সামনে একটা 2 লিখতে হবে। কি বুঝতে পারছিস? এগুলো তো মোল নাম্বার। তুই বুঝতে পারছিস 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং 2 মোল জল তৈরি করে, একদম পরিষ্কার। তোকে বলে দিয়েছে 0.2 মোল হাইড্রোজেন। আরে ভাই 0.2 মানে কি? এই তো এর 1 ঘর আগে দশমিক বসিয়ে দিয়েছে, তাহলে 0.2 মোল করে দিলাম। বলে দিয়েছে দেখ তো কত মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, দেখার দরকার নেই। তুই আমাকে একটা কথা বল, তুই এইটার 1 ঘর আগে দশমিক বসিয়েছিস তো? এইটার 1 ঘর আগে দশমিক বসিয়েছিস মানে প্রত্যেকটার বসাতে হবে। আরে এটা তো একটা সমতাযুক্ত সমীকরণ। তুই এখানটায় 2 মোল থেকে 1 মোল যোগ করলি, তারপরে সেখান থেকে 2 মোল একটা প্রোডাক্ট পেলি। তুই এখানটা একটা 1 ঘর আগে দশমিক বসালি, তো প্রত্যেকটার মধ্যেই 1 ঘর আগে দশমিক বসিয়ে দে ভাই। কি দেখতে পাচ্ছিস? 0.2 মোল হাইড্রোজেনের সঙ্গে 0.1 মোল অক্সিজেন বিক্রিয়া করে এবং 0.2 মোল জল উৎপন্ন করে। একটু দেখে না তো 0.2 মোল হাইড্রোজেনের সঙ্গে কত মোল অক্সিজেন বিক্রিয়া করে বেরিয়ে গেছে, 0.2 মোল জল উৎপন্ন করে। তার মানে এই প্রশ্নটা জাস্ট একটু অবজারভেশনের প্রশ্ন ছিল। আমি প্রথম লাইনেই দেখতে পাচ্ছি 1 ঘর আগে পয়েন্ট বসিয়ে দিলে তো আমার প্রশ্ন চলে আসছে। এইভাবেই খেলবে, বুঝতে হবে বুঝতে হবে। একটি পাত্রে জল, আহা হা, আরো একটা সুন্দর প্রশ্ন, ফ্যান্টাস্টিক মারাত্মক প্রশ্ন। দেখ বলেছে একটি পাত্রে জল 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কানায় কানায় পূর্ণ আছে। একটু এদিক ওদিক হলেই উপচে পড়ে যাবে। সেই সময় বলেছে পাত্রটি থেকে জল উপচে পড়বে যদি পাত্র সহ জলকে ঠান্ডা করা হয়, গরম করা হয়, ঠান্ডা ও গরম উভয় করা হয়। দাদা এটা তো হতেই পারে না, ঠান্ডা গরম উভয় করা হলে উপচে পড়ে যাবে। ঠিক আছে দেখি, আর কোনোটি নয়। তুই একটা কথা চিন্তা করে দেখ, জলের ক্ষেত্রে তো ব্যতিক্রান্ত প্রসারণ হয়। তার মানে 0 ডিগ্রি থেকে এই যে 4 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস এই যে টেম্পারেচার রেঞ্জটা রয়েছে, এর মধ্যে অন্যান্য সকল পদার্থের মতো কিন্তু জল আচরণ করে না। তোরা দেখতে পাস যে এই টেম্পারেচার রেঞ্জে আমরা যত উষ্ণতা বাড়াতে থাকি তত কিন্তু জলের আয়তনটা কমতে থাকে, যেটা অন্যান্যদের ক্ষেত্রে বেড়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কমে এবং ঘনত্বটা কিন্তু বাড়তে থাকে। বাড়তে বাড়তেই 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে গিয়ে ঘনত্বটা সর্বোচ্চ হয়। তারপর থেকে কিন্তু এটা নর্মাল আচরণ করে, মানে যত উষ্ণতা বাড়াবো তত কিন্তু এর আয়তন বাড়ে। এটা কিন্তু তোরা 9-এ পড়েছিলি। এবং স্বাভাবিকভাবে আয়তন যদি বাড়ে তো ঘনত্ব কিন্তু কমতে থাকে। এবার তুই চিন্তা কর, আমি একদম বর্ডার লাইনের মধ্যে আছি,
মানে আমার জলটা আছে এই 4°C উষ্ণতার মধ্যে। আমাকে বলেছে পাত্র থেকে জল উপচে কখন পড়বে। তুই চিন্তা করে দেখ তো, আমি যদি টেম্পারেচার বাড়াই, মানে 4-এর পরে যদি টেম্পারেচার বৃদ্ধি করি, বৃদ্ধি করলে আয়তনটা বাড়বে। আরে আয়তন বাড়লে তো জলটা উপচে পড়ে যাবে রে দাদা। তাহলে উত্তর হয়ে গেছে, যদি গরম করা হয় 4-এর থেকে বাড়িয়ে দিলেই আয়তন বেড়ে যাবে, জল উপচে পড়বে। বললাম রুকো যারা, সবার করো। 4-এর থেকে কমালে কি হবে রে? কমালে দাদা এই তো লেখা আছে আয়তন কমবে। আমি বললাম আরে 0 থেকে 4 পর্যন্ত বাড়ালে আয়তনটা কমছিল, ঘনত্বটা বাড়ছিল। এই বরাবর যদি আয়তন কমে তাহলে পেছনের দিকে গেলে তো আবার আয়তনটা বেড়ে যাবে রে। আমরা যদি 4 থেকে 0-র দিকে আসি তাহলে তো আয়তনটা বাড়বে, ঘনত্বটা কমবে। মানে 4 থেকে দাদা উষ্ণতা বাড়ালেও আয়তন বাড়বে, 4 থেকে উষ্ণতা কমালেও আয়তন বাড়বে। কারণ 0 থেকে 4 হওয়ার সময় ঘনত্ব বেড়েছিল, আয়তন কমেছিল। তাহলে 4 থেকে 0 হওয়ার সময় আবার আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। তাহলে এই দিকে এই ব্যাকওয়ার্ড এলেও আয়তন বাড়বে, এই ফরওয়ার্ড গেলেও আয়তন বাড়বে। তাহলে দুদিকেই যদি আয়তন বাড়ে তাহলে ঠান্ডা গরম উভয় করার সময় জলটা উপচে পড়ে যাবে। কনসেপ্টটা বুঝতে পেরেছিস তো? 0 থেকে 4 করার সময় ধীরে 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 আয়তনটা কমে যাচ্ছিল। আরে 0 থেকে 4-এ যদি যেতে যেতে আয়তন কমে, তো যদি আমি বাই চান্স 4 থেকে ওটাকে ঠান্ডা করি তাহলে যে আয়তনটা কমেছিল সেটা আবার বেড়ে যাবে। আবার 4-এর পর থেকে তো নর্মালি এমনি আয়তন বাড়ে, এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, ঠেলায় পড়ে গেছে একদম কানায় কানায় পূর্ণ, যেদিকেই যাবে উপচে পড়ে যাবে। নেক্সট, লেঞ্জের সূত্র থেকে কোনটা জানতে পারা যায়? এই হচ্ছে দেখ সোজা প্রশ্ন, একটু আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ জানতে পারা যায়, তাই না? চল নেক্সট, তেজস্ক্রিয় মৌল সর্বশেষ যে মৌলটা পরিণত হয় সেটা কি? লেড হবে অবশ্যই। নেক্সট, আলফা রশ্মি কি? একটা হিলিয়াম 2+ আয়নের স্রোত। নেক্সট, আচ্ছা আমাদের সবকটা এমসিকিউ ফিনিশ হয়ে গেল। প্রথম 3টে এমসিকিউ কিন্তু খুব সুন্দর ছিল, তারপরের এমসিকিউ গুলো একদম ঠিকঠাক ছিল। তবে পরীক্ষাতে এগুলোই আসে। আমি তোদেরকে যা করাচ্ছি প্রপারলি শিখতে থাক, তুই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যেতে চলেছিস। আজকে সকালে আমরা ব্যাচের মধ্যে একটা ফুল রিভিশন ক্লাসও করিয়েছি, মোটামুটি তোদেরকে একটা কুইক রিভিশন করিয়ে দিয়েছি। আমি সেখানেও একটা কথা বারবার বলেছি, যারা অ্যাডভেঞ্চার একাডেমিতে পড়ছে, যারা তোরা আমার এখান থেকে ব্যাচে পড়ছিস বা ইউটিউবের মধ্যে পড়ছিস, তোরা অন্তত এইটুকু বুঝেছিস আমরা কোনোদিনও ফাঁকি মারতে শেখাই না তোকে। আমি কখনোই তোকে বলি না তুই কম কষ্ট করে নাম্বার পেয়ে যা। আমি সবসময় বলি তুই খাট, তুই যতটা খাটবি, তুই যদি যোগ্য হস তুই নাম্বার পাবি। তোকে আমি সেই এক্সটেন্ট পর্যন্ত নিয়ে যাব। তুই দেখতে পাচ্ছিস একটার পর একটা ভিডিও আমি করে যাচ্ছি, ব্যাচের ক্লাসও করাচ্ছি, তোদের ভিডিও করছি, 11-12 এর ভিডিও দিচ্ছি। আমি কিন্তু সারাটা দিন পরিশ্রম করে যাচ্ছি তোদের জন্য। কিন্তু যদি কেউ ভেবে থাকিস যে সে পরিশ্রম করবি না, 10টা প্রশ্ন পড়ে নিয়ে ভাবছি যেটাই পরীক্ষাতে আসবে, ওরকম কিন্তু হয় না। ওরকম কিন্তু তুই জীবনের সাকসেসফুল হতে পারবি না। এই অভ্যাসটা যদি তোর মধ্যে থেকে যায় তুই কিন্তু সফল হতে পারবি না। আর যদি তোর মধ্যে থাকে যে আমি কষ্ট করব, আমি প্রত্যেক দিন পড়বো, আমি একটা সাবজেক্টের জন্য, একটা পরীক্ষার জন্য, সেই সাবজেক্টগুলোর জন্য জান প্রাণ লাগিয়ে দেবো, সেই সময়টায় আমি যে লেভেলেই আছি, আমি যখন মাধ্যমিকে আছি, আমি তো আমার 15 বছর পরে চিন্তা করতে পারবো না। আমি এই বর্তমানে চিন্তা করব। আমি অনেকের মুখে শুনেছি মাধ্যমিক দিয়ে কি হবে, আমি তো ট্রেডার হব। মাধ্যমিক দিয়ে কি হবে, আমি তো বিজনেস করব। আরে তুই মাধ্যমিক দিতে পারছিস না, তুই বিজনেস করবি। তুই মাধ্যমিকের এই বর্তমান সময়টা এফার্ট দিতে পারছিস না, তুই ট্রেডার হবি। তুই মাধ্যমিকের সময় ফাঁকি মারছিস আর তুই পরে গিয়ে সফল হবি, কি করে হবে ভাই? তুই বর্তমান সময় এফার্ট দিচ্ছিস না, তুই ভবিষ্যতেও এফার্ট দিতে পারবি না। আমি তোকে বলে রাখছি, তুই এমনি খুব কমই এক্সাম্পল দেখাতে পারবি যারা শুরু থেকে অসফল ছিল, লাস্টে গিয়ে সফল হয়ে গেছে। এমনি খুব কমই এক্সাম্পল দেখাতে পারবি, কিন্তু এমনি ভুরি ভুরি এক্সাম্পল আমি তোকে দেখিয়ে দেবো যারা শুরুতেও সফল ছিল, শেষেও সফল আছে। তাই অন্য কারোর কোনো রকম কথায় কান দিবি না, যারা তোকে ভুল উপদেশ দিচ্ছে তাদের কথায় কান দিবি না। পড়তে থাক, কষ্ট করতে থাক, যে কষ্ট করে তার কাছে সবকিছু আসে। দুনিয়া ঝুঁকতি है, बस झुकाने वाला चाहिए। জানিস তো তোরা? দেখ 2 ওহম, 4 ওহম, 6 ওহম মানে 3টি রোধের সমান্তরাল সমবায়কে 12 ভোল্ট বিভব প্রভেদের ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? আমাকে একটা কথা বল ভাই, তোকে তো প্রবাহ মাত্রা বার করতে বলেছে, তুইও জানিস আমিও জানি V = IR বলে একটা ফর্মুলা আছে। তাহলে I = হয়ে যায় V/R, বল তুই একদম পরিষ্কার।
তাহলে তুই আমাকে একটা কথা বল, সবার ক্ষেত্রেই ভি এর ভ্যালুটা সেম আছে, এখানে 12 ভোল্ট দিয়ে দিয়েছে। তুই প্রথমটার ক্ষেত্রে I1 বার কর, ওপরে লিখছি আমি 12, নিচে লিখছি আমি 2। দ্বিতীয়টার ক্ষেত্রে I2 বার কর, ওপরে লিখছি 12, নিচে লিখছি 4। 3 নম্বরটার ক্ষেত্রে I3 বার কর, ওপরে লিখছি 12, নিচে লিখছি 6। সমান্তরাল বলে দিয়েছে মানে স্বাভাবিক আইগুলো সেম হবে না। তাহলে এখান থেকে 6, এখান থেকে 3, এখান থেকে 2, আমি প্রত্যেকটা অ্যাম্পিয়ারের ভ্যালু পেয়ে গেছি। আমি আশা করব তোরা অনুপাতটাও সহজেই বার করে দিতে পারবি, কোনো কিছু কাটাকুটি হচ্ছে না। তড়িৎচালক বল কোন যন্ত্র দিয়ে মাপা হয় নিচে কমেন্ট করো। আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? অসীম হওয়া উচিত। নেক্সট, ফোয়ারা পরীক্ষা দিয়ে কি প্রমাণিত হয়? অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির হয়। কেন হয় জানিস তো? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যখন আমরা করছি, তুই কিছুক্ষণের জন্য জলটাকে ভেবে নে H+ আর OH-, এই H+ গ্রহণ করছে, তাহলে হয়ে গেল NH4+ অ্যামোনিয়াম, তার সঙ্গে আছে হাইড্রোক্সাইড। দেখ জলীয় দ্রবণ মানে এই দুটো আয়ন থাকবে, যেহেতু OH- আয়ন আছে সেই কারণে এটা ক্ষার ধর্মী। আশা করব ক্লিয়ার। নেক্সট, H2S গ্যাসকে NaOH যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণের জলীয় দ্রবণে চালনা করা হলো। উৎপন্ন যৌগটার সংকেত, তোদেরকে আমি এটা অজৈব রসায়নের সমস্ত বিক্রিয়ার যে একটা ওয়ান শট দিয়েছিলাম, যেটা পড়লেই তোরা ওখান থেকে 99% প্রশ্ন পেয়ে যাচ্ছিস, বাকি 1% অফ দ্য প্রশ্ন তোরা এমনি পড়ে নিতে পারছিস আমার এখান থেকে, বা ব্যাচের মধ্যে যা পড়িয়েছি সেগুলো করলেই হয়ে যাচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবে তুই বুঝতে পারছিস ওটা কতটা এফেক্টিভ একটা ওয়ান শট। নিচে যে ওয়ান শটের লিঙ্কটা আছে তার মধ্যে ওটা আছে। 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টার কভার করে দিয়েছি অজৈব রসায়ন। দেখ এটা সংকেতটা কি হবে? Na4 FeCN5NOS। ভৌতবিজ্ঞান কেঁপে গেছে অ্যাডভেঞ্চার একাডেমি থেকে যারা পারফেক্টলি পড়াশোনা করছে। আমি নিচে কমেন্ট সেকশন দেখি তো, আমি দেখতে পাচ্ছি ভৌতবিজ্ঞান ছাড়া পড়তে ইচ্ছা করছে না, দাদা ভৌতবিজ্ঞানে ম্যাজিক হয়ে গেছে, এগুলো শুনে ভালো লাগছে। নেক্সট, NaOH দিয়ে ক্ষারীকৃত H2S এর জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কি পরিবর্তন দেখা যায়? এই প্রশ্নটারই একটা অন্যরকম ভার্সন এটা, মানে এটা অ্যাকচুয়ালি এই সেই জটিল যৌগটা যেটার জন্য এই বর্ণটা দেখতে পাওয়া যায়। বর্ণটা কি হয় বলতো? বেগুনি হয়ে যায়, তাই না? চলো, থার্মিট পদ্ধতিতে কোন পদার্থ জারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়? ভাই খুব সাবধান কিন্তু। থার্মিট পদ্ধতি মানে Fe2O3 তার সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া, এখান থেকে উৎপন্ন হচ্ছে Fe এবং তার সাথে হচ্ছে Al2O3। তোরা জানিস এখন সব। কি দেখতে পাচ্ছিস বল? দেখতে পাচ্ছিস? আমি একটু ব্যালেন্স গুলো করে দিই। দেখ দুটো আছে বলে দুটো বসালাম, এখানে দুটো আছে বলে দুটো বসালাম, অক্সিজেন 3টে আছে 3টে আছে। দেখতে পাচ্ছিস যে অ্যালুমিনিয়ামটা এটা তো বিজারক পদার্থ, যেটা Fe2O3 কে বিজারিত করছে। Fe2O3 থেকে অক্সিজেনটা বাদ গিয়ে শুধু আয়রন পড়ে আছে, তার মানে এটাই তো বিজারণ। আর যে বিজারণ ঘটাচ্ছে সে হচ্ছে বিজারক। তোকে চেয়েছে জারক কোনটা, আরে এটা যদি বিজারক হয় তো এটাই জারক হবে। কেন? কারণ এইটা অ্যালুমিনিয়ামের জারণ ঘটিয়ে দিচ্ছে। তাহলে জারক পদার্থকে Fe2O3। আশা করব ক্লিয়ার আছে। পিতল, ব্রোঞ্জ এবং কাঁসার প্রধান উপাদানটা কি? পিতলের ক্ষেত্রে, কাঁসার ক্ষেত্রে সব তোদেরকে আগেও শিখিয়েছি। ধাতুবিদ্যার ওয়ান শট যারা দেখিসনি দেখে নে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যারা দেখিসনি দেখে নে, কিন্তু সব পড়িয়ে দিয়েছি। কাঁসা মানে ক ফর কপার, স ফর এসএন হয়েছে। পিতলের ক্ষেত্রে যেহেতু কপার আর এসএন আছে, তাহলে কপার আর জিঙ্ক দিয়ে দেবো। আর ব্রোঞ্জের ক্ষেত্রে কপারও থাকবে, এসএনও থাকবে, জিঙ্ক থাকবে। পার্সেন্টেজ গুলো কিন্তু অবশ্যই দেখে যাস। 9, একটা ক্ষারধর্মী আর একটা আম্লিক বিগালকের উদাহরণ দাও। বিগালক মানে কি দাদা? আগে যখন 12 কেমিস্ট্রিতে এই চ্যাপ্টারটা ছিল তখন খুব ভালো লাগতো জানিস তো, এখন এটা বাদ দিয়ে দিয়েছে। সেই কারণে এই জিনিসগুলো, ছোট ছোট ব্যাপারগুলো একটু তোদেরকে বলেই দিই। দেখবি আকরিকের মধ্যে, এই যে তোরা ভাবিস তো আকরিকটা খুব শুদ্ধ, আকরিকটা তো মোটেই শুদ্ধ নয়। আকরিকের মধ্যে মূল ধাতব উপাদান বাদ দিয়ে অনেক অশুদ্ধি থাকে। কেন লোকজন একে ভালোভাবে জানিস তো? কারণ এটা থেকে সহজে ধাতুটাকে পাওয়া যায়। দেখবি দুটো যদি বাজে মানুষ থাকে, তার মধ্যে একজন খুব বাজে আর একজন একটু কম বাজে, তখন ওই কম বাজেটাকে লোকজন ভালো ভাবতে শুরু করে, কিন্তু তো বাজেই তো রে। সেমনি লোকজন ভাবে খনিজ হচ্ছে ভিলেন আর আকরিক বুঝি খুব ভালো। আরে না ভাই, চ এই যে অশুদ্ধিগুলো যেগুলো আছে এগুলোকে কি বলে বল? খনিজ মল বলে। এই খনিজ মলগুলো বিদায় করার জন্য এইটার মধ্যে একটা পদার্থ যোগ করা হয় যেটাকে বলি আমরা বিগালক। এই বিগালক কি করে? এটা মেনলি একটা অ্যাসিড বেস রিয়াকশন করে। এইটা যদি অ্যাসিড হয় তো এটাকে বেস যোগ করতে হয়, এটা যদি বেস হয় তো এটাকে অ্যাসিড যোগ করতে হয়। এই দুটো একসাথে বিক্রিয়া করে একটা পদার্থ তৈরি করে যার নাম হচ্ছে ধাতুমল। এই ধাতুমলটা তাহলে কি হয়? লবণ হয়। আবার কি? তো এই যে বিগালকটা সেটারই কথা বলতে চেয়েছে। ক্ষারধর্মী বিগালক ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, আর আম্লিক বিগালক সিলিকন ডাই অক্সাইড হতে পারে বা সিলিকা হতে পারে। ঠিক আছে, চলো।
হয়ে গেল আমাদের এমসিকিউ ভিএসকিউ সব কমপ্লিট। তোদের সেকেন্ড সামেটিভের পরে তোরা অ্যাডভেঞ্চার একাডেমি মডেল দেখতে পাবে। আমি বিগত 2-3 বছর ধরে ইউটিউবে করাচ্ছি, তোরা দেখবি প্রিভিয়াস ভিডিওগুলো। এবং এই সিস্টেমটা ইউটিউবে ছিল না বলেই ফিজিক্যাল সায়েন্সের ছেলেমেয়েরা একটু স্ট্রাগল করতো, কিন্তু যবে থেকে এই সিস্টেমটা শুরু করেছি নাম্বারের ম্যাসিভ পরিবর্তন আমি নিজের চোখে দেখেছি। আমি ফিজিক্যাল সায়েন্সের যে পুরো 90 মার্কসের পেপার হয় সেইটার অ্যানালিসিস করাবো তোকে আফটার সেকেন্ড সামেটিভ, করিয়ে দেখাবো অ্যাডভেঞ্চার একাডেমি মডেলটা কি এবং তোকে কি করে এটার মাধ্যমে নাম্বার বাড়িয়ে দেবো আমি। 36 নম্বরের এমসিকিউ ভিএসকিউ তোকে আমি আলাদা করে শেখাবো এবং সেই অ্যানালিসিস সেই পেপার সেট আমি নিজে করব। এত বছরে এত ছেলেমেয়েকে 100 পাইয়েছি, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে করব। এই বছরে এমন কিছু করে দেখাতে হবে যেটা আগে কখনো হয়নি, বারবার করে বলছি। ওই 36 মার্কসের এমসিকিউ ভিএসকিউ সব ধরনের টেস্ট পেপার মিলিয়ে আমি নিজে সেট করব। 18 নম্বরের যে এসএকিউ টাইপ প্রশ্ন 2 মার্কসের আমি নিজে সেট করে তোদেরকে করাবো। 36 নম্বরের এলএকিউ পেপার 12খানা প্রশ্ন থাকবে 3 মার্কসের, সেটাও আমি নিজে সেট করব। সব প্ল্যান তোদের সাথে ডিসকাস করবো আফটার সেকেন্ড সামেটিভ, দেখতে থাক। চ এবার একটুখানি জাস্ট বলে দিই, যারা ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হয়ে গেছিস তারা তো ভালো, যারা ব্যাচের ব্যাপারে কিচ্ছু জানিস না, প্রথমবার দেখছিস, যদি মনে হয় আমাদের ব্যাচের মধ্যে ভর্তি হবি, দেখবি নিচে একদম পিন কমেন্টে শুরুতেই একটা ভিডিও দেওয়া আছে, ব্যাচের ব্যাপারে আগে সবকিছু জেনে নে, ওখানেই ভর্তির পুরো প্রসেস বলে দেওয়া আছে পিন কমেন্টে। আর যারা জানিস তাদেরকে বলছি 799 ফিজ এখন দেখতে পাচ্ছিস, ওটা কিন্তু ওখান থেকে 150 রুপিসের একটা ডিসকাউন্ট কুপন থাকবে তোদের। কবে? 15th অগস্টে। যারা ভর্তি হয়ে গেছিস অলরেডি, অনেক ছেলে মেয়ে ভর্তি হয়ে গেছে ধামাকা ব্যাচে, তারা ফাউন্ডেশন ব্যাচের ক্লাস সব পেয়েও গেছে, তারা করছে, 31 অগস্ট পর্যন্ত থাকবে, ওরা একদম দেদার প্র্যাকটিস করছে। আজকে সবাই অনেকে দেখলাম আমি ফুল সিলেবাস প্র্যাকটিসটার মধ্যেও ছিল, খুব ভালো লাগছে জিনিসটা দেখে যে ওরা প্র্যাকটিস করছে, অনেকে শেষ হয়ে গেছে পুরো ক্লাস। যাই হোক, আবার যে নেক্সট অ্যাডমিশন যে প্রসেসটার কুপন যেটা আছে, এখন ভর্তি হতে পারবি কিন্তু এই ফিসটা পে করতে হবে। যদি 15ই অগস্টে ভর্তি হও সেখান থেকে তুই কিন্তু একটা 150 টাকার কুপন পেয়ে যাচ্ছিস, এবং এটা কোনো 30 মিনিটের কুপন থাকবে না, এটা ফুল ডে থাকবে, তুই যখন খুশি ভর্তি হতে পারবি। এই 15ই অগস্ট অবশ্যই যদি এখনো কেউ ভর্তি হতে চাস সে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারিস। বাকি তোরা প্রত্যেকেই সবকিছু জানিস, নতুন করে কিছু আর বলার নেই, পিন কমেন্টটা চেক করে নে। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? ভাই, নাইক্রোম তারের ব্যাপারটা বলার আগে তুই আমাকে বল হিটারের কাজ কি। হিটারের কাজ হচ্ছে চারিদিকটা গরম রাখা। হিটারের মধ্যে যে তারটা থাকবে তার প্রচুর তাপ সহন করার ক্ষমতা থাকতে হবে, সেই তো ভেতরে থাকবে, তাকেই তো আগুনটার মধ্যে জ্বলতে হবে, তার মানে তাকে গলে গেলে চলবে না, ওই তাপে তাকে টিকে থাকতে হবে। তাহলে স্বাভাবিক তার গলনাঙ্কটা অনেক হাই হতে হবে, মানে অনেক 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 হাই টেম্পারেচারে সে গলবে, এমনি একটা সিস্টেম যেন থাকে তার। গলনাঙ্ক হাই মানে কি? তাকে গলাতে প্রচুর টেম্পারেচার লাগে, তাহলে সহজে সে গলছে না। দ্বিতীয়, তোরা প্রত্যেকে জুলের সূত্র পড়েছিস, তোরা জানিস যত রোদ বেশি হয় তত তাপ বেশি হয়, আর তাপ যদি বেশি উৎপন্ন করতে হয় তাহলে স্বাভাবিকভাবে আমাকে রোধাঙ্কটাকেও বেশি রাখতে হবে। তার মানে আমার দুটো বৈশিষ্ট্য কিন্তু চারিদিক থেকে আমি দেখতে পেলাম, এই দুটো আসছে। একটা হচ্ছে গলনাঙ্কটা হাই হতে হবে যাতে বেশি তাপে গলে না যায়, দ্বিতীয় হচ্ছে রোধাঙ্কটা হাই হতে হবে যাতে অনেক টেম্পারেচার উৎপন্ন করতে পারে। হলো, এবার এই দুটো বৈশিষ্ট্য যখন আছে নাইক্রোম তারের মধ্যে, তাহলে সে একদম ক্যাপাবল হিটারের মধ্যে ইউজ হওয়ার জন্য। হিটারে এই দুটোই লাগে। নেক্সট বলেছে ফিউজ তারের উপাদান কি কি? তোরা প্রত্যেকেই জানিস ফিউজের দুটো উপাদান, একটা টিন একটা লেড। লেড থাকে 75%, টিন থাকে 25%। হলো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তুই বল নাইক্রোম তার আর ফিউজ তারের মধ্যে একটা কমন পার্থক্য আছে। নাইক্রোম তারের মেন চাহিদাটা হচ্ছে কেন? কারণ ও সহজে গলে না, ওকে হিটারে ইউজ করতে হয়। কিন্তু ফিউজ তারের কাজটা কি? ও যাতে সহজে গলে গিয়ে বর্তনীটাকে ছিন্ন করে যন্ত্রপাতিগুলোকে বাঁচাতে পারে, তার মানে ওর গলে যাওয়াটাই অ্যাকচুয়ালি ওর কাজ। তাহলে ওকে সহজে গলতে হবে, তার মানে ওর গলনাঙ্কটা স্বাভাবিকভাবেই কম হয়। আর গলবেটা কিসে? বেশি তাপ উৎপন্ন হলে, তার মানে তাপটা উৎপন্ন তো করতেই হবে, তার মানে রোধাঙ্কটা অবশ্যই হাই হতে হবে। এর ক্ষেত্রে রোধাঙ্ক হাই, গলনাঙ্ক কম, এর ক্ষেত্রে কিন্তু দুটোই হাই হয়, একদম পরিষ্কার। নেক্সট, ফেজান ও সডির গ্রুপ সরণ সূত্র লিখতে হবে। ভাই তোরা জানিস, ধর আমি বলছি পর্যায় সারণী কিভাবে সাজানো হয়, তুইও জানিস আমিও জানি। ধর আমি বললাম লিথিয়াম, বেরিলিয়াম, মধ্যখানে যদি কয়েকজনকে বাদ দিই তাহলে তারপরে বোরন হয়, কার্বন হয়, নাইট্রোজেন হয়, অক্সিজেন হয়, ফ্লুরিন হয়। এবার তোরা ভালো করেই জানিস এটা 3 হয়, এটা 4, এটা 5, 6, 7, 8, 9। এই যে পর্যায় বরাবর যখন পরপর পরপর লেখা হচ্ছে তখন কিন্তু দেখ সেগুলো পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী লেখা হচ্ছে। তোদেরকে এগুলো আমি পরে পর্যায় সারণীর মধ্যে শিখিয়ে দিয়েছিলাম।
একটা 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 করে যখনই আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন কিন্তু প্রোটন সংখ্যা তথা ইলেকট্রন সংখ্যা এক ঘর এক ঘর এক ঘর এক ঘর করে বাড়তেই থাকছে। এবার তুইও জানিস আমিও জানি, যদি আমি তোকে বলি যে আজকে অক্সিজেন আছে, সেই অক্সিজেনটার যদিও এটা কমার কোনোদিনও কথা নয়, কারণ প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যা নির্দিষ্ট। আমি যদি তোকে একটু বললাম যে অক্সিজেনের প্রোটন সংখ্যা আমি এক ঘর কমিয়ে দিলাম, তুই কি বললি দাদা এক ঘর কমিয়ে দিলে মানে সেটা আর 8-এর ঘরে থাকতে পারবে না, সেটাকে আবার 7-এর ঘরে চলে আসতে হবে, মানে সঙ্গে সঙ্গে যেই মাত্র প্রোটন সংখ্যা 1 কমে গেল 8 থেকে যেই 7 হয়ে গেল তাকে এক ঘর বাঁদিকে এসে বসতে হবে। আমি তোকে বললাম আচ্ছা বোরনের ক্ষেত্রে এই যে 5 আছে, আমি যদি তাকে 2 ঘর বাড়িয়ে দিই, মানে 5 থেকে যদি 7 করে দিই, তার মানে দাদা ও আর এই 5-এর ঘরে বসতে পারবে না, ওকে 2 ঘর ডান দিকে গিয়ে বসতে হবে, এখানটা 7-এর ঘরে বসতে হবে। সেমনি করেই তুই চিন্তা করে দেখ, আজকে ধর একটা তেজস্ক্রিয় পরমাণু রয়েছে, ধর আমি বললাম 23692 রয়েছে, এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে তুইও জানিস আমিও জানি যে যেটা তৈরি হবে, আমি ধর বললাম সামথিং একটা এক্স তৈরি হচ্ছে, সেখানে ভর সংখ্যাটা 4 একক কমে 232 হয়ে যাবে। আসল ম্যাটারটা হচ্ছে এই যে প্রোটন সংখ্যাটা আছে সেটাও কিন্তু 2 একক কমে যাবে। যখনই 2 একক কমে গেল সে কিন্তু আর ওই 92 এর ঘরে বসতে পারছে না, সে পর্যায় সারণীতে ওই 2 ঘর পেছনে গিয়ে 90 এর ঘরে বসবে। আবার তুই চিন্তা কর যদি এই ইউরেনিয়াম 23692 থেকে একটা বিটা কণা বেরিয়ে যেত, তাহলে সাপোজ একটা এক্স তৈরি হচ্ছে যেখানে 236টা 236 থাকতো, এই 92টা কিন্তু 93 হয়ে যেত, তখন ও আবার নিজের জায়গাতে বসতে পারতো না, ওকে এক ঘর ডান দিকে বসতে হতো। এই যে কখনো 2 ঘর বাঁ দিকে সরে যাওয়া, কখনো এক ঘর ডান দিকে সরে যাওয়া, এই জিনিসটাই হচ্ছে সডিও ফেজানের গ্রুপ সরণ সূত্র। এটাকে বলে জনক, এটাকে বলে দুহিতা। এই যে অবস্থানগুলো চেঞ্জ সেটাই এটা বলতে চেয়েছে। আশা করব প্রত্যেকে এটা পড়েওছিস আর জানিস। ঠিক আছে, চলো নেক্সট। অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনপথ্যালিন যোগ করলে কি হবে? তোরা জানিস অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, ফেনপথ্যালিন যোগ করলে একটা গোলাপি একটা বর্ণ টাইপের তৈরি হবে। ঠিক আছে, বেগুনি গোলাপি অনেকে বলে, বাট গোলাপি হয় অ্যাকচুয়ালি। সাদা জামায় এই মিশ্রণটি ঢেলে দিলে তাৎক্ষণিক এবং কিছু সময় পরে কি পর্যবেক্ষণ? বিলীয়মান রঙের প্রশ্ন। তুই যদি সাদা জামার মধ্যে ঢেলে দিস দেখবি প্রথমে জামাটা গোলাপি হয়ে গেছে, বাট কিছু সময় পরে অ্যামোনিয়া বাষ্পীভূত বেরিয়ে যাবে। যখনই বেরিয়ে যাবে শুধুমাত্র জল পড়ে থাকলো, আর শুধু জল প্রশম, ফেনপথ্যালিন প্রশম দ্রবণে বর্ণহীন, সঙ্গে সঙ্গে গোলাপিটা বর্ণহীন হয়ে যাবে। এটা কি বলে? বিলীয়মান রং। তরল অ্যামোনিয়াকে হিমায়ক রূপে কেন ব্যবহার করা হয়? তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিনতাপ অনেক বেশি, মানে ওকে যখন বাষ্পীভূত করতে হয় ও চারপাশ থেকে প্রচুর তাপ সংগ্রহ করে। যখনই ও বাষ্পীভবনের সময় চারপাশ থেকে প্রচুর তাপ সংগ্রহ করছে, তাহলে চারপাশটা কি হয়ে যাচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জন্য একে ভালো হিমায়ক রূপে ইউজ করা হয়। নেক্সট, এটা একটা সুন্দর প্রশ্ন, খুব ভালো করে মন দিয়ে দেখবে। বলেছে একটা বর্ণহীন গ্যাস আছে এ, আচ্ছা আমি একে এখনো পর্যন্ত কিন্তু আইডেন্টিফাই করতে পারলাম না, সেটাকে বলেছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে চালনা করায়। তোরা বুঝে গেছিস, যারা আমাদের বিক্রিয়ার ওয়ান শট দেখেছিস, ব্যাচে পড়িস অথবা অন্যান্য জায়গাতে পড়েছিস বিক্রিয়াটা, তারা বুঝে গেছিস যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর থেকে অ্যামোনিয়া গ্যাসই চালনা করা হয়েছিল। যখন চালনা করেছিলাম এখান থেকে উৎপন্ন কি কি হয়েছিল? কপার, নাইট্রোজেন এবং তার সাথে জল। এবার কি বলতে চেয়েছে? তার মানে দাদা এ গ্যাসটা আমার অ্যামোনিয়া ছাড়া আর কিছুই নয়, তাই তো? বললাম আচ্ছা, তুই একটু পড়ে দেখ। প্রথমে চালনা করায় বি গ্যাস পাওয়া গেল। আচ্ছা বি গ্যাস কোনটা? অবশ্যই বি গ্যাস মানে হচ্ছে নাইট্রোজেন। একদম ব্যালেন্স, কিন্তু আমি করিনি, তোরা করতে পারবি, বহুবার শিখিয়েছি। এই যে বি গ্যাসটা রয়েছে সেটাকে উত্তপ্ত ম্যাগনেসিয়াম ধাতুর উপর দিয়ে চালনা করা হলো। তার মানে নাইট্রোজেনকে ম্যাগনেসিয়ামের উপর দিয়ে চালনা করতে হবে। ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেন বিক্রিয়া শিখিয়ে দিয়েছিলাম, মনে পড়ছে নিশ্চয়ই। তৈরি হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, Mg3N2। স্বাভাবিক ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 হয়, নাইট্রোজেনের 3 হয়, তাহলে ক্রস হয়ে গেল, Mg3N2 হয়েছে। এই যে সি পদার্থটা পাওয়া গেছে, যেটা সি হয়ে গেল, সি এর সঙ্গে ফুটন্ত জলের বিক্রিয়ায় এ গ্যাস পাওয়া যায়। আরে ম্যাগনেসিয়াম নাইট্রাইটের আর্দ্র বিশ্লেষণ করলে তো আবার অ্যামোনিয়াই ফেরত আসে রে। ওটাই তো বলতে চেয়েছে এই গ্যাসটা পাওয়া যায়। এবিসি কে শনাক্ত করো, এই দেখ এ আছে, এই দেখ বি আছে, এই দেখ সি আছে। সংশ্লিষ্ট বিক্রিয়ার সমীকরণগুলি লেখো। ম্যাগনেসিয়াম নাইট্রাইট জলের সঙ্গে যখনই যুক্ত হয়, ব্যালেন্স শুধু একটু করে নিস, এখান থেকে তৈরি হয়ে যায়, দেখ ম্যাগনেসিয়াম আছে, হাইড্রোজেন অক্সিজেন মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এবং তার সাথে তৈরি হয় অ্যামোনিয়া। ঠিক আছে, চল বাস খতম। নেক্সট, পরীক্ষাগারে প্রস্তুত H2S গ্যাস থেকে কি করে জলীয় বাষ্প, অ্যাসিড বাষ্প, হাইড্রোজেন গ্যাস দূর করবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। H2S গ্যাসের দেখবি পরীক্ষাগার প্রস্তুতি আমি তোকে করিয়েছি। আমি শুধু তোকে এই প্রশ্নটা একটুখানি ভালো করে মন দিয়ে পড়তে বলবো। এই যে কোন ধরনের গ্যাস প্রস্তুতিতে কিপ যন্ত্রকে ইউজ করা হয় বলতে পারবি? নিচে কমেন্ট করতো। কোনো একটা বিগ ব্যাং থিওরি বলবো না, বিগ ব্যাং কোয়েশ্চেন সেটের মধ্যে আমি এটা তোদেরকে বলেছিলাম, মনে পড়ছে? কিপ যন্ত্রের মাধ্যমে তৈরি করা যায় কিছু বিশেষ 3টে গ্যাস। একটু নিচে কমেন্ট করে নামটাও বলবি তাদের। চল এটা একটু বলি। H2S গ্যাস যখন প্রস্তুত হয় তখন তার মধ্যে
H2S ছাড়াও দেখবি যারা ব্যাচের মধ্যে পড়িস তারা জানিস, এটা কিন্তু আমি শব্দ ছক করে একটু লিখিয়ে দিয়েছিলাম। তো এখানেও আমি একটুখানি জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিস করার জন্য, মন দিয়ে শোন। এটার সঙ্গে মিশে থাকে অ্যাসিড বাষ্প, এটার সঙ্গে মিশিয়ে থাকে জলীয় বাষ্প, এবং এটার সাথে মিশে থাকে হাইড্রোজেন গ্যাস। এই তিনটে জিনিসকে আমাকে ত্যাগ করতে হয়, তাড়িয়ে দিতে হয়, ঠিক আছে? এই তিনটেকে তাড়ানোর জন্য আমাকে এটাকে ধাপে ধাপে কয়েকটা জিনিসের মধ্যে দিয়ে পাঠাতে হয়। প্রথমেই এটাকে পাঠাবো সোডিয়াম হাইড্রোজেন সালফাইডের একটা সম্পৃক্ত দ্রবণের মধ্যে দিয়ে। যখনই যাবে এই সোডিয়াম হাইড্রোজেন সালফাইড কিন্তু খুব সহজে অ্যাসিড বাষ্পটাকে টেনে নেয়। যখনই অ্যাসিড বাষ্পটাকে টেনে নিল, এখান থেকে যে আউটকামটা আমরা পাবো সেখানে H2S থাকবে, তার সঙ্গে জলীয় বাষ্প থাকবে, তার সঙ্গে কিন্তু হাইড্রোজেন গ্যাস থাকবে। এখানে কিন্তু অ্যাসিড বাষ্পটা এলিমিনেট হয়ে গেল, পুরোটা টেনে নিল সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। এইবারই দ্বিতীয় ফেজে এই মিশ্রণটাকে, যেটা অ্যাসিড বাষ্পহীন মিশ্রণ, সেটাকে একটা P2O5 পূর্ণ ফসফরাস পেন্টঅক্সাইড পূর্ণ ইউ আকৃতির কাঁচের নলের মধ্যে দিয়ে পাঠাতে হবে। তোরা প্রত্যেকেই জানিস যে এই ফসফরাস পেন্টঅক্সাইড খুব ভালো জল টানতে পারে, আর যেহেতু H2S একটা আম্লিক পদার্থ, ফসফরাস পেন্টঅক্সাইড আম্লিক অক্সাইড, কোনো চাপ নেই, যেমনি অ্যামোনিয়ার ক্ষেত্রে চাপ ছিল, এখানে কোনো চাপ নেই। তাহলে এখান থেকে যখনই যাবে সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পটা এলিমিনেট হয়ে যাবে। যদি এলিমিনেট হয়ে যায় তাহলে এবার পড়ে থাকলো কি কি, H2S পড়ে থাকলো, তার সাথে হাইড্রোজেন পড়ে থাকলো। এবার বল এই যে দুটো গ্যাসের মিক্সচার আছে, এই দুটোই তো গ্যাস, এই মিক্সচারটাকে আমরা এবার শুষ্ক বরফ দিয়ে ঠান্ডা করব। শুষ্ক বরফ মানে কঠিন কার্বন ডাই অক্সাইড, ভীষণ ঠান্ডা হয়। যখনই ঠান্ডা করলাম, তোরা জানিস গ্যাসের অণুগুলো ঠান্ডা হয়ে মানে কাছাকাছি এসে তরলে কনভার্ট হয়ে যায়। বাট দেখা যায় H2S গ্যাসটা আগে তরল হয়, কারণ এর অণুগুলোর মধ্যে আকর্ষণ বেশি। যখন 11-এ উঠবি তখন এর কারণটাও শিখিয়ে দেবো যে কেন হয়। একটা বিশেষ ধরনের আকর্ষণ বল আছে, সেই সব তোকে এখন বলছি না, বেকার মাথা গুলিয়ে যাবে। যাই হোক, তুই আপাতত মনে রাখ H2S সহজে তরলে পরিণত হয়ে যায় কারণ এর অণুগুলোর মধ্যে আকর্ষণটা বেশি হয়। তাহলে এখানটা আমি দেখতে পাচ্ছি H2S টা লিকুইড ফর্মে চলে গেছে, বাট হাইড্রোজেনটা তখনও যায়নি। তাহলে যখনই H2S লিকুইড হয়েছে, হাইড্রোজেনটা এখান থেকে গ্যাস রূপে বেরিয়ে গেছে। তার মানে সব কটা দেখ ধাপে ধাপে হামজা আলী মাজারি যেমনি করে ধাপে ধাপে সবাইকে এলিমিনেট করে দিয়েছিল, যারা ধুরন্ধর দেখেছিস তারা জানিস, অমনি দেখ ধাপে ধাপে আমি প্রথমে অ্যাসিড এলিমিনেট করলাম, তারপরে জলীয় বাষ্প এলিমিনেট করলাম, তারপরে হাইড্রোজেন এলিমিনেট করলাম। হলো, তাহলে শুধুমাত্র পড়ে আছে এই লিকুইডটা, এই টেম্পারেচার দিয়ে দে, H2S গ্যাসে কনভার্ট হয়ে যাবে, শেষ, পুরো পিউরিফাই করে দিলাম। নেক্সট প্রশ্ন, অ্যাসিডিক খাদ্য বা ফল অ্যালুমিনিয়াম বা জিঙ্কের পাত্রে রাখা বা প্রসেস করা উচিত নয়। তোরা জানিস এখন ওই অ্যাসিডটা অ্যালুমিনিয়ামের সাথে রিঅ্যাক্ট করে কিছু সল্ট তৈরি করে, যেগুলো খাবারের মধ্যে থেকে যায়, কার্সিনোজেনিক হয়, ক্যান্সার তৈরি করতে পারে। সোনার গয়নায় অনেক সময় সবুজ ছোপ দেখতে পাওয়া যায় কেন? দেখবি একটা কথা আমার খুব হাসি পায় এই জিনিসটা মনে করলে। একজনকে ধর লিখতে দিয়েছে কুমিরের রচনা, তোরাও নিশ্চয়ই ছোটবেলায় শুনেছিস এমনি কখন, আমি শুধু একটু দেখতে, এটা বলতে বলতে দেখবো রেকর্ডিংটা প্রপার হচ্ছে কিনা। এমনি আমাকেও ছোটবেলায় এমনি অনেক শোনানো হয়েছিল, আমিও সেগুলো শুনেছি, তোদেরকে বলছি গল্পটা। ধর একটা ছেলে বাড়ি থেকে মুখস্থ করে গেছে গরুর রচনা, তাকে পরীক্ষায় লিখতে দেওয়া হয়েছে কুমিরের রচনা। সে দেখছে, ভাবছে কি বাবা আমার তো কমন এলো না, এবার আমি কি করব? ও লিখছে কুমির খুব সুন্দর একটি জীব, কুমিরকে দেখতে খুব ভালো, আমি একবার কুমির দেখেছিলাম, কুমির হাঁ করেছিল, আমি দেখছিলাম কুমির খুব সুন্দর একটা লেজ বিশিষ্ট প্রাণী, কুমিরের হাত পা রয়েছে, কুমিরের চোখ রয়েছে, কুমিরের গাটা কেমন যেন একটা খসখস মতো, আমি হাত দিয়ে দেখিনি, ভয় লেগেছে। একদিন হঠাৎ করে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার গরুকে নিয়ে, একটা নদীর পাড় থেকে যাওয়ার সময় হঠাৎ করে একটা কুমির এসে আমার গরুটাকে টানতে টানতে নিয়ে চলে গেল। গরুর 4টি পা ছিল, একটি লেজ ছিল, গরুর বর্ণনা শুরু হয়ে গেছে। এবার আর কুমির নেই কোথাও, এবার শুধু গরুই চলবে। এবার যে গরুর রচনাটা পড়েছিলাম সেটাকে লিখে দাও। কেন বললাম সোনার গয়নায় অনেক সময় সবুজ ছোপ দেখতে পাওয়া যায়? সোনা নিয়ে তো প্রশ্নই নয় রে, সোনার মধ্যে খাদ মেশানো হয়, সেই খাদের মধ্যে থাকে, ঠিক বলছিস তামা। তার মানে প্রশ্নটা কাকে নিয়ে, যাকে নিয়ে প্রশ্নটা ইউজুয়ালি করে সবাই, তামাকে নিয়ে। তুই বলবি সোনা খুব নরম একটা ধাতু, সহজে গয়না তৈরি করা যায় না, সোনার মধ্যে মেশাতে হয় খাদ, খাদের মধ্যে থাকে তামা। তামা খুব সুন্দর একটা ধাতু, তামা কিন্তু দেখো খুব সহজে বাতাসের মধ্যে রাখলে ক্ষয়প্রাপ্ত হয়। বাতাসে যদি সালফার ডাই অক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প থাকে, তাহলে ক্ষারকীয় কপার সালফেটের সবুজ আস্তরণ পড়ে। যদি কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প থাকে, ক্ষারীয় পটাশিয়াম, ক্ষারীয় কিউপ্রিক কার্বনেটের, কপার কার্বনেটের একটা সবুজ আস্তরণ পড়ে। শুরু হয়ে গেছে ভাই,
শোনা গেল গল্প, তামা নিয়ে গল্প শুরু হয়ে গেছে, এবং তুই এইটুকু বুঝতে পেরে গেছিস যে কিভাবে পুরো জিনিসটাকে লিখতে হবে। ঠিক আছে, এইটা একটা প্রশ্ন আছে, ইউজুয়ালি খুব একটা দেয় না, এটা ক্লাস 12 এর প্রশ্ন, কিন্তু একটা সেটের মধ্যে আমি দেখেছিলাম, এবিটিএ বা WBH এর কোন একটা সেট হবে, আমি পুরো অ্যানালিসিস করে যেহেতু তৈরি করি সমস্ত কিছু, যেখানে যেটা মোটামুটি দেখতে পাই তোকে এমন করেই আমি রেডি করে দিচ্ছি। দেখ, আমি কিন্তু কোনো কনভেনশনাল কোনো টুক্কাই বিশ্বাস করি না ভাই, আমি একদম স্কিল পুরো ওয়েল রিসার্চ বেসড পেপার তোর সামনে প্রডিউস করি, এবং এই জন্যই প্রত্যেক বছর এত নাম্বার আসছে। আমি কখনো তোকে মন থেকে জাস্ট একটা সেট যা হোক করে বানিয়ে দিলাম, আমি কিন্তু নিয়ে আসি না ওইভাবে। এই জন্য আমার সেটগুলো রাতের পর রাত জেগে বানাতে হয়। আমি দেখবি খুব তাড়াতাড়ি কনস্ট্যান্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওর পেছনে যে কতটা কষ্ট থাকে, বইগুলো একটার পর এক বই শুধু ঘেটে যেতে হয়। একটা বই সামনে পড়ে আছে দেখাচ্ছি, একটার পর একটা বই এরকম ভাবে ঘাঁটতে হয়, এরকম কত বই আছে এখানে তুই চিন্তা করতে পারবি না। এই দেখ কত বই আছে, সব পর 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 ঘেটে চলেছি, এবং সেখান থেকে যেমন যেমনি প্রশ্ন বেরোচ্ছে সব করছি। তো এই একটা প্রশ্ন আছে, একটুখানি এই প্রশ্নটাকে দেখে নিস, একটু জাস্ট তোরা পড়ে রাখিস, খুব বেশি চাপ নিতে হবে না, শুধু এককগুলোর ক্ষেত্রে যেহেতু লাগবে, আমি একক শুধু দিইনি, এককের সাথে সাথে কিন্তু এদের ডেফিনেশন গুলো একটু দিয়ে দিয়েছি। এটা চৌম্বক প্রবাহের ডেফিনেশন, এটা হচ্ছে চৌম্বক প্রবাহ ঘনত্বের ডেফিনেশন, এবং এইটাই মেনলি পরীক্ষাতে ওই প্রশ্নটার মধ্যে জিজ্ঞাসা করেছে। দেখ, এই সিজিএস একক লেখো এবং এদের পারস্পরিক সম্পর্ক লেখো। দেখ, সিজিএস একক আছে, এসআই একক আছে, পারস্পরিক সম্পর্ক আছে, পুরো টেবিল সমেত দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই একটা প্রশ্ন দেখ, বলেছে একটি ঘরের কাঁচের জানলার ক্ষেত্রফল হচ্ছে 4 মিটার স্কোয়ার, ঘরটির ভিতরের এবং বাইরের উষ্ণতা যথাক্রমে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ভালো। জানলার কাঁচ হচ্ছে 3 মিলিমিটার পুরু, প্রতি সেকেন্ডে বন্ধ জানলা দিয়ে কত তাপ বাইরে যাবে? যারা বলতো তাপের অঙ্ক করাও, তার জন্য একটা অঙ্ক দিয়ে দিয়েছি। খেয়াল করে দেখ, আমাকে তাপ পরিবাহিতাঙ্কের ভ্যালু দিয়ে দিয়েছে, তার মানে ফর্মুলা হচ্ছে একটাই, কিউ ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। বলেছে প্রতি সেকেন্ডে বন্ধ জানলা দিয়ে কত তাপ যাবে, মানে প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপের পরিমাণ বার করতে বলেছে। তাহলে এই টিটাকে কিউ এর তলায় আনতে হবে, এই হচ্ছে প্রতি সেকেন্ডে কত তাপ যাবে, তাপ প্রবাহের হার, সেটা ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই ডি। এইবার একটু মন দিয়ে দেখ কি কি দিয়ে দিয়েছে, কে এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 0.0012 সিজিএস একক। খুব ভালো, আমরা তো কে চেঞ্জ করতে পারবো না এসআইতে, তাহলে স্বাভাবিক বাকি সবকিছু সিজিএসই রাখাটা ভালো। দেখতে পাচ্ছি ক্ষেত্রফলটা এর ভ্যালু দিয়ে দিয়েছে 4 মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে, একটা মিটার থাকলে 100 দিয়ে গুণ করতাম, দুটো আছে বলে 10 স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করব। তারপরে θ2 মাইনাস θ1 হয়ে গেল 20 মাইনাস 5 15 ডিগ্রি সেলসিয়াস, ডি কত হয়ে গেল 3 মিলিমিটার, তার মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 এত সেন্টিমিটার, মানে 10 দিয়ে ভাগ করতে হলো আর কি। আমি সোজা কথা 0.3 লিখি বাবা, আর অনেকে বলবে দাদা 10 টু দি পাওয়ার মাইনাস 1 মানে, যদিও এখন কেউ জিজ্ঞাসা করবে না, তাও লিখলাম, চ 0.3 সেন্টিমিটার হয়েছে। তোরা টেনে পড়িস ভাই, তোরা এইসব আর কেন জিজ্ঞাসা করবি। কে এর ভ্যালু 0012, এর ভ্যালু 4 গুণ 10 টু দি পাওয়ার 4, θ2 মাইনাস θ1 15, ডি এর ভ্যালু 0.3, কাটাকুটি কর, পয়েন্ট তুললাম 10 টু দি পাওয়ার 4 নিচে এলো, 4 ঘর আছে বলে, পয়েন্ট তুললাম ওপরে একটা 10 গেল, 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 4 কাটলো, 3 দিয়ে 12 কাটলো 4 হলো। আমি দেখতে পাচ্ছি এখানে 4 4 16 আছে, 10 আছে, মানে 160 আছে, এখানে আছে 15, 15 0 0 6 15 90 শূন্য হাতে 9, 15 1 15 10 25 এক বাদ দিয়ে 24, তার মানে অ্যান্সার আসছে 2400 আছে, সিজিএস এ বের করেছিলাম, তার মানে ক্যালোরি, আর নিচে টি আছে বলে পার সেকেন্ড, এতই হচ্ছে অ্যান্সার 2400 ক্যালোরি পার সেকেন্ড। আশা করতে পারি প্রত্যেকের কাছে পরিষ্কার আছে। তাপেরই একটা অঙ্ক আমি তোদেরকে করিয়ে দিলাম, নেক্সট সেটের মধ্যে কিন্তু একটু অঙ্ক বেশি রাখার কথা ভাবছি, দেখা যাক কেমনি কি প্ল্যান করা যায়। ঠিক আছে, এই ছিল আজকের পুরো সেট, তোদেরকে পুরোটা কমপ্লিট করিয়ে দিলাম, পুরো আমাদের কোয়েশ্চেন লিক নাম্বার সেট 6 কমপ্লিট। কি বললাম, কোয়েশ্চেন লিক নাম্বার সেট 6, আরে যাই হোক আছে, সেটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সবাই আশা করবো ভৌত বিজ্ঞানে একটা কনফিডেন্স পেয়ে গেছিস। আমি তোকে বলছি সেকেন্ড সামেটিভ এমনি কাঁপবে, আর তারপরে কি করে টেস্টার মাধ্যমিক কাঁপাতে হয় আমি বাকিটা বুঝিয়ে দেবো। অ্যাডভেঞ্চার একাডেমিকে ভরসা করেছিস তোরা, এটাই অনেক বড় কথা। বাকি কি করে তার দাম দিতে হয় আমি সব তোদেরকে শিখিয়ে দিয়েছি, মানে দেখিয়ে দিয়েছি, আর এর পরেও তোরা দেখতে পাবি। একদম শেষ দিন পর্যন্ত লেগে থাকবো, এবং শুধুমাত্র কথার কথা নয়,
এমন পেপার তোকে আমি সেট করে করে করাবো যেগুলো পরীক্ষাতে জাস্ট ছাপবে। অ্যাডভেঞ্চার একাডেমির মডেল তোরা এখনো পর্যন্ত জানিস না, পারলে একটু আগের বছরে গিয়ে রিসার্চ করে আমার চ্যানেলটা থেকে দেখ। আমি একটা টেস্ট পেপারে ফোকাস করি না, সব টেস্ট পেপার মিশিয়ে আমার পার্সোনাল কিছু ইনপুট দিয়ে এমন এমন সেট তৈরি করি যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন ছেপে যায়। এই জন্যই এত 100 ওঠে। ওই কষ্টটা হয়, প্রচন্ড প্রচন্ড পরিমাণে কষ্ট হয়, কিন্তু যখন রেজাল্টটা বেরোয়, যখন মাধ্যমিকের পরীক্ষা দিয়ে ছেলেমেয়েরা ফোন করে, গার্জিয়ানরা ফোন করেন, তখন ওই ব্যাপারটা ঠিক হয়ে যায়। দেখ, সবকিছু টাকার জন্য হয় না, টাকা সবাইকে ইনকাম করতে হবে, কিন্তু হয়তো এতটা এফর্ট না দিলেও লোকে টাকা ইনকাম করে। কিন্তু আমি সেই এফর্টটা কেন দিই? বিকজ আমি আমার কাজের মধ্যে একটু খুঁত রাখতে চাই না। মানে আমার এই যে আমি ভীষণ, আমি অন্যান্য দিকে হয়তো দেখ আমার নিজের দিকে আমার অবস্থা দেখতে পাচ্ছিস, আমি কিন্তু মানে চুল দাড়ি কাটার সময় হয় না, আমি এই দিকে কিন্তু কিছু নেই, কিন্তু আমি যে কাজটা তোদের জন্য করছি, আমি যে এফর্টটা তোদের জন্য দিচ্ছি, সেটা যেন নিখুঁত হয়। সেটা যদি নিখুঁত না হয়, আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না। এটাই ব্যাপার। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা। কোশ্চেন লিক সেট নাম্বার 7 খুব তাড়াতাড়ি আসছে। প্র্যাকটিস করতে থাক, পড়তে থাক, লড়তে থাক। জয় ধামাকা।